মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরিব্রাল কর্টেক্স। দৃষ্টি অনুভূতি নিয়ন্ত্রণ করে এই সেরিব্রাল কর্টেক্স। অক্সিজেন ছাড়া 2 থেকে 20 সেকেন্ড চালু থাকে এই অংশটি, ফলে হৃদস্পন্দন বন্ধ হওয়ার 2 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সচেতন থাকে মৃত ব্যক্তিটি। কথা শোনে, স্পর্শও টের পায়। এক পর্যায়ে মস্তিষ্কের কোষগুলো শেষবারের মতন রাসায়নিক ক্ষরণ করতে থাকে। এই অবস্থায় যদি সিপিআর দিয়ে হৃদস্পন্দন চালু করা হয়, মস্তিষ্ক আবার সচল হয়ে উঠবে, অন্যথায় দ্রুতই মারা যেতে থাকে মস্তিষ্কের কোষগুলো। কিন্তু চূড়ান্ত মুহূর্তেও হার মানতে চায় না এই একটি অংশ, তা হলো হিপোক্যাম্পাস বা স্মৃতিকেন্দ্র। ফেলে আসা হাসি কান্নার নানা মুহূর্ত চোখে ভেসে ওঠে সে সময়, আর এটি মস্তিষ্কের সর্বশেষ প্রক্রিয়া। এর সাথেই সর্বশেষ অঙ্গটিও নিশ্চুপ হয়ে যায়, আর এই অবস্থাকেই বলা হয় ব্রেন ডেথ। আজকের 21st সেঞ্চুরিতে মাত্র 5% মানুষ মৃত্যুকে অনুভব করে আসার এক্সপিরিয়েন্স করতে পেরেছে। এইসব ঘটনা সায়েন্টিস্টরা প্রমাণও করেছে। তবে এই ঘটনাটি কি, আর এর প্রমাণই বা কি? আসলে সায়েন্টিস্টরা এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সকে মানুষ মৃত্যুর সময় কি দেখতে পায় তা জানতে পারলো কিভাবে, চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে, যার টাইটেল মৃত্যুর আগে মানুষের মস্তিষ্কে কি চলে। ফেব্রুয়ারি 2022-এ এমন একটা কেস আসে যা মিস্ট্রির পর্দা চিরতরে উঠিয়ে দেয় আর আমাদের জানতে সাহায্য করে মৃত্যুর সময় হিউম্যান ব্রেনে এক্স্যাক্টলি কী চলতে থাকে, মানে জীবনের ফাইনাল কিছু মুভমেন্টে কীরকম ব্রেন অ্যাক্টিভিটি হয়। এটি এখনও পর্যন্ত প্রথম স্টাডি যেমনটা আমরা শুনে এসেছি যে মৃত্যুর সময় আমরা ফ্ল্যাশব্যাকে যাই। এই স্টেটমেন্টটা সত্যি প্রমাণিত করে দেয়, তাও আবার এক্স্যাক্ট প্রমাণের সাথে। আমরা যে কেসটির কথা বলছি তা 87 বছরের কানাডিয়ান পেশেন্টের, যার মৃগীর অসুখ ছিল। তার এই রোগের কারণ জানার যখন চেষ্টা করার জন্য ইজি মানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিসকে ডিটেক্ট করার ব্রেন টেস্টিং হচ্ছিল, তখন আনএক্সপেক্টেড হার্ট অ্যাটাকে পেশেন্টের মৃত্যু হয়ে যায়। তবুও মৃত্যু হওয়ার পর ব্রেনের ব্লাড ফ্লো স্টপ হওয়ার মাঝে ব্রেন ওয়েভসের অসিলিয়েশন কিছু সেকেন্ড অবধি চালু ছিল। এই জন্যই ডাক্তাররা এটা লক্ষ্য করে যে হার্টবিট বন্ধ হওয়ার 30 সেকেন্ডের আগে আর পরে সাডেনলি ব্রেন অ্যাক্টিভিটিস কিছু জায়গায় বেড়ে যায়, যা মেমোরি রিকল, মেডিটেশন আর ড্রিমিংয়ের সাথে অ্যাসোসিয়েটেড। এটি দেখে ডাক্তাররা কনক্লুড করে হয়তো পেশেন্টটি ফ্ল্যাশব্যাকে যাচ্ছে। বাট এবার প্রশ্ন, আরে প্রুভ করে বলুন কিভাবে এই সামান্য ব্রেন অ্যাক্টিভিটিসের জন্য ডাক্তাররা এত বড় একটা স্টেটমেন্ট দিতে পারে। ওয়েল বন্ধুরা, যেমনটা আমরা জানি আমাদের ব্রেনে 86 মিলিয়ন নিউরন আছে। এই নিউরনগুলো খুবই চ্যাটি টাইপের, মানে ঠিক যেমন স্টুডেন্টস ইন এ ক্লাসরুম। পার্থক্য শুধু একটাই, এই নিউরনগুলো একে অপরের সাথে ওয়ার্ডসের মাধ্যমে নয়, টাইনি ইলেকট্রিক্যাল সিগন্যালসের থ্রু কমিউনিকেট করে। এইগুলো ইজি মেশিনের দ্বারা মেজার করা হয়ে থাকে। বেসিক্যালি ইজি মেশিন এমন এক মেশিন যা সিঙ্গেল নিউরনের অ্যাক্টিভিটিকে মেজার করে না। নিউরনের ইন্ডিভিজুয়াল সেলসের থ্রু ক্রিয়েট হওয়া সিগন্যাল খুবই ছোট হয়, তাই অ্যাকুরেট সিগন্যালকে মেজার করা নেক্সট টু ইম্পসিবল। ফর এক্সাম্পল, এক মিউজিক্যাল কনসার্টে 1000 লোক থাকে, এর মধ্যে কোনো একজন ক্ল্যাপ করছে, তার আওয়াজ ওখানে পারফর্ম করা ব্যান্ড মেম্বারদের কাছ অবধি পৌঁছাবে কি? কখনোই নয়। ওই জায়গায় সবাই একসাথে যদি তালি বাজায় দেন তার আওয়াজ ওই অবধি পৌঁছাবে। ঠিক এইরকমভাবেই ব্রেন ওয়েভস অ্যান্ড ইজি এর সাথেও হয়। তাই ইজি এরকম নিউরন অ্যাক্টিভিটিকে ডিটেক্ট করে যা সেম টাইমসে সিমিলার ইলেকট্রিক্যাল সিগন্যাল ট্রান্সমিট করে। নিউরন আনকাউন্টেবল হয়, তাই ফ্রিকোয়েন্সিও ততটাই দেরি করবে, হুইচ মিনস মেশিনেও ডিটেকশন রডস অতগুলোই হওয়া উচিত। এই জন্যই টোটাল 256 ইলেকট্রডসকে অ্যাটাচ করে এই অ্যাক্টিভিটিকে মেজার করা হয়। Now just assume slow brain waves, ওশিয়ানের লার্জ ওয়েভস যা কন্টিনিউয়াস আপস অ্যান্ড ডাউনস করতেই থাকে। ফাস্ট ব্রেন ওয়েভস ওয়াটার সারফেসের ক্রিয়েট হওয়া ছোট ছোট রিপেলসের মতো, যাকে ডিটেক্ট করার পর জানা যায় একটি পার্টিকুলার ভার্সনের স্টেট অফ মাইন্ড কী। কীভাবে মেজার করা হয়? ওয়েল, এই খেলাটা 5টা ব্রেন ওয়েভসের, প্রতিটা ব্রেন ওয়েভসের আলাদা আলাদা মিনিং আর অ্যাম্পলিটিউড থাকে। এই সবার ওপরে ওই পার্সেন্টার মুড ডিপেন্ডেন্ট হয়, যার উপর ভিত্তি করে সায়েন্টিস্টরা অ্যাক্টিভিটিস আর তার হওয়া এফেক্টের বর্ণনা করেছে। সো লেটস স্টার্ট উইথ নাম্বার 1, আলফা ওয়েভস। আলফা ওয়েভসের তরঙ্গ 8 থেকে 12 হার্টজের মধ্যে থাকে। এই ওয়েভস কনসাস থিঙ্কিং আর সাবকনসাস থিঙ্কিংয়ের মধ্যে একটি ব্রিজের মতো। যদি আলফা ওয়েভস বাকি ওয়েভসদের ডমিনেট করা শুরু করে দেয়, তাহলে মাইন্ডকে কাম এবং রিল্যাক্স করতে সাহায্য করবে। এই ওয়েভসের জন্যই আমরা এক কাজ থেকে অন্য কাজে শিফট হতে পারি। প্লাস এই ওয়েভসের জন্যই আমাদের এক্সট্রোভার্সন, ক্রিয়েটিভিটি আর মেন্টাল ওয়ার্ক আর গুড মুডসের সাথেও লিঙ্ক। নাম্বার 2, বিটা ওয়েভস। বিটা অ্যাক্টিভিটি ফাস্ট অ্যাক্টিভিটির ফ্রিকোয়েন্সিকে ডিনোট করে। এটি ভ্যারি করে 14 হার্টজ বা তার থেকে কিছু বেশি অ্যাম্পলিটিউডের মধ্যে। এই ওয়েভস মানুষের হাঁটার সময় অ্যাক্টিভ থাকে। এর দ্বারা লজিক্যাল, অ্যানালিটিক রিজনিং, প্রবলেম সলভিং স্কিল, জাজমেন্ট, ডিসিশন মেকিং আর ইনফরমেশনকে প্রসেসিং করতে হেল্প করে।
নাম্বার 3, ডেল্টা ওয়েভস। এর ফ্রিকোয়েন্সি অনেক লো থাকে। এটি মোস্টলি গভীর নিদ্রায় অ্যাক্টিভ থাকে, আর ভুলবশত যদি ডেল্টা ওয়েভস বাকি ওয়েভসদের ওপর অধিকার করতে লেগে যায়, মানে ডমিনেন্স দেখাতে শুরু করে, তাহলে আপনি 4 থেকে 5 মাসের জন্য গভীর নিদ্রায় চলে যাবেন, মানে কোমাতে চলে যাবেন। নাম্বার 4, থিটা ওয়েভস। থিটা ওয়েভস অ্যাক্টিভ হয় হালকা ঘুম বা দিবা নিদ্রার সময়, যার ফ্রিকোয়েন্সি রেঞ্জ 4 to 8 হার্টজ। যদি থিটা ওয়েভস জেগে থাকার অবস্থায় অ্যাক্টিভ হয়, দেন তার ডিরেক্ট প্রভাব পড়বে আপনার ফোকাস আর অ্যাটেনশনের ওপর, যার ফলে লার্নিং ডিসঅর্ডার বা হেড ইনজুরিসের মতন এফেক্ট ফেলবে। ফাইনালি নাম্বার 5, গামা ওয়েভস। এর রেঞ্জ 30 থেকে 44 হার্টজের মতো হয়, যা ব্রেনের সবকটি পার্টেই ডিটেক্ট হয়। আমাদের লাইফের টোটাল ফাংশনিং এর উপরই ডিপেন্ডেন্ট হয়, যেমন ইনফরমেশন স্টোরিং, লার্নিং, মেমোরি রিকল আর ইনফরমেশন প্রসেসিং। মানে ধরে নিন এই ওয়েভস আমাদের ব্রেনের সিপিইউ। এবার ব্যাকে আসুন সেই কানাডিয়ান পেশেন্টের রিপোর্টের ওপর। ওই পেশেন্টের রিপোর্টে এইসব ফ্রিকোয়েন্সি ভ্যারি করতে দেখা গেছিল। তার রিপোর্টে হাই ফ্রিকোয়েন্সি গামা অসিলিয়েশন রেকর্ডিংয়ের সাথে সাথে লোয়ার ফ্রিকোয়েন্সি থিটা, ডেল্টা, আলফা, বিটা অসিলিয়েশন রেকর্ড হয়েছিল। যেহেতু গামা ওয়েভসের প্রেজেন্স বাকি ওয়েভসের থেকে বেশি ছিল আর বারবার ফ্ল্যাকচুয়েট করছিল, তাই ডাক্তাররা এই সিদ্ধান্তে আসে যে মৃত্যুর পর মানুষের মস্তিষ্কে মেমোরি রিপ্লে হওয়া শুরু হয়ে যায়। সব থেকে রিসেন্ট মেমোরি তার মস্তিষ্ক থেকে সবার আগে বেরিয়ে যায়, নিউরন সেল ব্লক হয়ে যায়। এইভাবে মেমোরি তার রিভার্স গাড়িতে বসে পাস্টের দিকে যাত্রা শুরু করে। তাহলে এই ভিডিও থেকে বুঝতে পারলেন কিভাবে শুরুতে রক্তের অভাবে দেহের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ নিশ্চল হয়ে গেলেও মস্তিষ্কে কিছুক্ষণ নিউরনের প্রভাব চলে, ফলে মস্তিষ্কের মৃত্যু ঘটে সবার পরে। আজকের ভিডিওটি থেকে আপনি যদি নতুন কিছু জেনে থাকেন, ভিডিওটি অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে যাবেন। ধন্যবাদ আপনাকে। আপনাদের দিন মঙ্গলময় হোক। সুখে থাকবেন, সুস্থ থাকবেন।